এবার ইসরায়েলি সাজোয়াজানে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 20 জন, আহত অন্তত 73 জন। এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় 7 সেনা সদস্য নিহত। আরো জানিয়ে দিব। এবার মিয়ানমার জান্তা ব্যাটালিয়ন 237 নং দখলে নেওয়ার দাবি বিদ্রোহীদের। এদিকে জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। এবার রাশিয়ার বেলগোরোদে বিমান হামলা, স্কুল দোকানপাট বন্ধ। এবং সর্বশেষে জানিয়ে দিব, নির্বাচিত হতে না পারলে রক্তের বন্যা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি সাজোয়াজানে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস। গাজায় ইসরায়েলি সাজোয়াজানে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক যানে হামলার দৃশ্য দেখা গেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা মধ্য গাজার আল জাহরা এলাকায় ট্যাঙ্ক ও সেনাবাহিনী রণতরীতে হামলা চালাচ্ছে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তবে 5 মাস ধরে চলা যুদ্ধের পরও হামাসের যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে ইহুদি সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে ফাতার সামরিক শাখা আল আকসা মার্টার্স ব্রিগেড হামাদে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে বলে পৃথক আরেকটি খবরে বলা হয়েছে। অন্যদিকে ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের সর্বশেষ প্রতিবেদনে গাজা উপত্যকা জুড়ে স্থল লড়াই অব্যাহত থাকার জন্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ ছিটমহলের উত্তর ও মধ্য অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নাহাল ব্রিগেড অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলি বাহিনী গাজার মাঝখানে নির্মিত একটি করিডোর থেকে অভিযান শুরু করে, যা উত্তরে চলাচলে সীমাবদ্ধ করে। এদিকে ইউক্রেনের ওডেসায় রাশিয়া জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 20 জন, আহত অন্তত 73 জন। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়া জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 20 জন নিহত ও 73 জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। ইউক্রেনে গত 2 বছরে নিজের বিশেষ সামরিক অভিযানে ওডেসায় এখন পর্যন্ত রাশিয়া যত আঘাত হেনেছে সেসবের মধ্যে গতকালের এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সামরিক পরিভাষায় এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ডাবল ট্যাপ হামলা বলা হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাবেরিনা বলেছেন, 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ডাবল ট্যাপ হামলা চালিয়েছে রুশ বাহিনী। অ্যাবেরিনা আরো বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ করেছিল। সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। দ্বিতীয়বারের ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। সূত্র পার্স টুডে। এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ এক সাপ্তাহিক ভাষণে এই অভিযোগ করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। তিনি বলেন, পাকিস্তান 11 মার্চ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নোট করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম জানানো হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগাম নোটিশ সংক্রান্ত চুক্তির ধারা 2 এ নির্ধারিত 3 দিনের টাইমলাইন অনুসরণ করেনি ভারত। উল্লেখ্য, ভারত গত 11 মার্চ অগ্নি 5 নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা চালিয়েছে। মিশন দিবস্ত্র নামে ভারতের MIRV প্রযুক্তির ফ্লাইট পরীক্ষাটি ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে পরিচালনা করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। একটি চুক্তির অধীনে যে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পাকিস্তান ও ভারত পরস্পরকে আগাম নোটিশ দিতে বাধ্য।
কিন্তু গত 11 মার্চের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় ভারত এই চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। মমতাজ জাহরা তার সাপ্তাহিক ভাষণে ভারতের উদ্দেশ্যে বলেন, আগামীটি সংক্রান্ত চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে 1990 সাল থেকে মাঝারি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ভারত। এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় 7 জন সেনা সদস্য নিহত। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় দেশটির অন্তত 7 সেনা সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন রয়েছেন। শনিবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে এই হামলা হয়। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল এক বিবৃতিতে খবর জানায়। বিবৃতি অনুযায়ী 6 সন্ত্রাসীর একটি দল এই হামলা চালায়। বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে ঢুকে পড়ে তারা। এরপর এর বিস্ফোরণ ঘটায়। হামলায় নিহত 7 সেনা সদস্যদের মধ্যে একজন হাবিলদার, একজন নায়েক, 3 জন সিপাহী, একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন রয়েছে। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলির সময় এসব সেনা সদস্য নিহত হন। এবার মিয়ানমারে জান্তার ব্যাটালিয়ন 237 নং দখলে নেওয়ার দাবি বিদ্রোহীদের। এবার মিয়ানমার সামরিক বাহিনীর ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 237 নং এর সদর দপ্তর দখল করে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার এটি দখলে নেয় কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও তার মিত্ররা। জানা গেছে দেশটির ভামো জেলায় হামলার 1 সপ্তাহ পর বৃহস্পতিবার ওই সদর দপ্তর দখল করে নেয় বিদ্রোহীরা। কেআই এর মুখপাত্র কর্নেল নওয়াবু বলেন, মোমাউক শহরের কাছে দাসাই গ্রামের পাশে ওই ঘাঁটি বৃহস্পতিবার তারা দখলে নিয়েছে। তিনি দাবি করেন, গত সপ্তাহে তাদের নিয়ন্ত্রণে এসেছে সামরিক জান্তার কমপক্ষে 20টি আউটপোস্ট। কর্নেল নাওবু বলেন, প্রথমে আমরা ওই ঘাঁটির চারপাশে সব বাংকার দখল করি, এরপর প্রধান কার্যালয় আমাদের দখলে আসে। এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আমাদের সেনারা। তবে এই রিপোর্ট নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতী। এতে বলা হয়, এই অপারেশনে যুক্ত ছিল কেআইএ, আরাকান আর্মি, কাচিন পিপলস ডিফেন্স ফোর্স ও অন্য গ্রুপগুলো। তাদের হামলা জবাবে মামুকের কাছে লাইজাতে গোলা ও বিমান হামলা করেছে সামরিক জান্তা। জানা গেছে, এখানেই কেআই এর প্রধান কার্যালয়। পিডিএফ বলেছে, ব্যাটালিয়ন ঘাঁটিটির পতন হয়েছে, ফলে সামরিক জান্তার সেনারা ভামাকো শহরে আমাদের উপরও অন্য ঘাঁটিগুলোতে আকাশ থেকে হামলা ও গোলা নিক্ষেপ করেছে। এদিকে জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল ইসরায়েলের রাজধানী। জিম্মি মুক্তি দাবিতে শনিবার তেল আবিবের রাজপথে নামে হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বিশাল র্যালিতে অংশ নেন বন্দীদের আত্মীয় ও বন্ধুরা। হামাসের সাথে চুক্তির মাধ্যমে আটকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। একই দিন রাজধানীর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বহু মানুষ। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানান তারা। জিম্মি উদ্ধারে সরকারের ব্যর্থতায় তীব্র ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। ব্যানার, প্লেকার্ড হাতে চলে স্লোগান, দেওয়া হয় অগ্নিসংযোগও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে জল কামান ব্যবহার করে নিরাপত্তা পুলিশ। শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে 2.5 শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায় হামাস। গেল নভেম্বরে কয়েক দফায় মুক্তি পায় 120 জন জিম্মি। এবার রাশিয়ার বেলগরোদে বিমান হামলা, স্কুল দোকানপাট বন্ধ। রাশিয়ার বেলগরোদ শহরে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরটির স্কুল ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। খবর বিবিসির। বেলগরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ বলেছেন, হামলায় 2 জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটল। গ্লাদকভ আরো বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের সীমান্তবর্তী এ শহরের শিক্ষার্থীদের আগামী সোমবার ও মঙ্গলবার স্কুলে যেতে হবে না বলে জানান এ গভর্নর। সেই সঙ্গে আগামী রোববার ও সোমবার শপিং সেন্টার বন্ধ থাকবে। তিনি বলেন, গাড়ির পার্কে হামলায় একজন নারী নিহত হয়েছেন। সেই সাথে তার সঙ্গে থাকা সন্তান আহত হয়েছে। তাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। যুদ্ধ শুরুর পর থেকে বেলগরোদের একের পর এক হামলা চলছে। তবে সর্বশেষ এই হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেন। নির্বাচিত হতে না পারলে রক্তের বন্যা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্র জুড়ে রক্তের বন্যা বয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ওয়াই অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন।
মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই প্রেসিডেন্ট কি বোঝাতে চেয়েছেন তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের গাড়ি ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলার মধ্যে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন। ট্রাম্প বলেন, নভেম্বরের ৫ তারিখ মনে রাখবেন। আমার মনে হয় এটা আমাদের দেশের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। ৭৭ বছর বয়সী ট্রাম্প এ সময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, চীন মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকাতে বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা একটিও করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশ জুড়ে রক্তের বন্যা বয়ে যাবে। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে নিজ নিজ দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন জো বাইডেন ও ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বাইডেনের অভিবাসন নীতির সংস্কারের বিষয়টিতে জোর দিচ্ছেন।